আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পে সিজন 2 9 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সুরাইয়ার কাছে এসে টাকা চাইলো তার স্বামী। সুরাইয়া বলল, আমি টাকা কোথায় পাবো? সুরাইয়ার স্বামী বলল, তোর কাছে না থাকলে বাপের বাড়ি থেকে নিয়ে আসবি। সুরাইয়া বলল, বাপের বাড়িতে আমার কিছু থাকলে তো আনবো, নিজের ভাগটুকু তো সেই কবেই বুঝে নিয়ে এসেছি, এখন কার ভাগে হাত দিব গিয়ে? সুরাইয়ার স্বামী বলল, সেটা আমি জানি না, আমার টাকা লাগবে, টাকা চাই। সুরাইয়া বলল, আমি 1 টাকাও দিতে পারবো না। দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হলো ধস্তাধস্তি। টাকা না পেয়ে সুরাইয়াকে বেদম পেটাতে লাগলো তার স্বামী। সারা শরীর রক্তবর্ণ হয়ে উঠল, মুখ দিয়ে বেরিয়ে এলো অসহ্য আত্মদান। পাড়া প্রতিবেশী ছুটে এসে কোনো রকম উদ্ধার করলো তাকে। সুরাইয়ার গায়ে তখনও জখমের দাগ, চোখে কান্না জমে আছে অথচ শুকনো। দুঃখে পাথর হয়ে গেল চোখেও, আর পানি আসে না। বিছানার কোণে বসে সে নিঃশব্দে ভাবছিল, এই সংসারটা কি আসলেই তার ঠাঁই, নাকি শুধু এক দীর্ঘ শাস্তি? মাঝে মধ্যে ইচ্ছে করে সব ছেড়ে বাপের বাড়ি চলে যাই, কিন্তু কিসের ধরে যাব? যেই বাড়ির কড়িকাঠ থেকে নিজের অংশটুকু তুলে এনেছি, আর তো কিছুই নেই সেখানে। নিজের অধিকারের টুকরোটুকু যখন নিজ হাতে তুলে নিয়েছি, তখন আর ফেরার পথ থাকে না। তবু মনে হয় যদি সেদিন ভাগ না নিতাম, হয়তো আজ বুক ফুলিয়ে বলতে পারতাম, এই বাড়িতে আমার ঠাঁই আছে, এই ঘরে আমার আশ্রয় আছে। সুরাইয়ার ঠোঁটে তখন কঠিন হাসি। সব পেয়েও কিছু মানুষ নিঃস্ব থেকে যায়, আর সব ছেড়ে দিয়েও কিছু মানুষ অন্তরে শান্তি পায়। এভাবেই কিছু ভাগ্য অঙ্কে লেখা থাকে, শুধু বঞ্চনার কালি দিয়ে। ভাগের টাকায় যখন সংসার ভরেছি, তখন তো আর ফেরার পথ রাখিনি, সুদে আসলে হিসেব করে সব বুঝে এনেছিলাম। তবু এভাবে মার খাওয়ার জন্য তো নয়। এই জন্যই বলে বাপের বাড়ির ভাগ বুঝে নিতে নেই। এইসব শুধু কাগজে কলমে হিসেব, আসলে এইসব পাপ। কেটে গেছে 2টি বছর। রাতের নিস্তব্ধতায় দীপুর বুকের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে আসে রিয়া। চারপাশ নিঃশব্দ, কেবল দূরে কোথাও একটানা ঝিঝি পোকার ডাক। হঠাৎ নিঃশব্দতা ভেঙে রিয়া মুখ তুলে বলল, আচ্ছা, আমরা যদি এরকম একটা একতলা ছোট্ট বাড়ি বানাই কেমন হয় বলুন তো? দীপু মৃদু এসে তার কপালে হাত রাখল। যেখানে 3 বেলা মুখে খাবার তুলে দিতেই হিমশিম খাই, সেখানে আবার বাড়ি করা মাটির উপর দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার কথা ভাবছো? রিয়া বলল, স্বপ্ন দেখতে তো আর ট্যাক্স দেওয়া লাগে না, তাই না? দীপু বলল, হ্যাঁ, দেখে যাও, স্বপ্ন দেখার উপর কারো অভিযোগ নেই। রিয়া বলল, জানেন, আমি ভাবছিলাম আপনাকে একটা মুদির দোকান দিয়ে দিলে কেমন হয়? দীপু এবার হালকা অবাক হয়ে তাকালো। দীপু বলল, রিয়া, গত কয়েক মাস ধরে তুমি এমন কল্পনার জগতে ঘুরে বেড়াচ্ছ কেন? আজ মুদির দোকান, কাল বাড়ি, পরশু ফ্রিজ, ব্যাপারটা কি? রিয়া একটু হাসল, তারপর গম্ভীর স্বরে বলল, আমি একটা সমিতিতে নাম লিখিয়েছি। দীপু বলল, সমিতি? কিসের সমিতি? রিয়া বলল, এই পাড়ার আশেপাশের মহিলারা মিলে মাসিক চাঁদায় একটা সঞ্চয় করেছে, তাতে আমি 2টো নাম দিয়েছি, আর মাত্র কয়েক মাস পরেই সেটা শেষ হবে। দীপু ঠোঁট চেপে হাসি চাপল। 100 না 200 দিয়ে স্বপ্নের পোশাক তুলবে বুঝি? রিয়া বলল, আপনি শুধু মজা করেন, ভালো লাগে না আমার। আমি কিন্তু ভেবেই ফেলেছি, অন্যের বাড়িতে বাসা ভাড়া আর নয়, একদিন আমাদের নিজের একটা ছাদ হবে, যেখানে ছেলে মেয়ে দৌড়ে বেড়াবে। সেই বাড়ির বারান্দায় বসে 1 কাপ চায়ে ভাগ নেব আমরা 2 জন। দীপু এবার আর কিছু বলল না, শুধু গভীর চোখে তাকিয়ে রইল রিয়ার দিকে। যেই চোখে ভয় ছিল না বাস্তবের, সেই চোখে স্বপ্ন নামক অদম্য সাহস। দীপু বলল, রিয়া, এই শহরের মাটির দাম জানো তুমি? স্বপ্ন দেখতে তো দোষ নেই, কিন্তু স্বপ্নেরও একটা সীমা থাকা উচিত। তোমার ওই 2টা সমিতি মিলে বড়জোর লাখখানেক টাকা হবে। এই টাকায় এই শহরের জমির 1 কোণাও কিনতে পারবে না। আমরা যারা দিন এনে দিন খাই, বাসা ভাড়ায় মাথা গুঁজে আছি, তাদের পক্ষে নিজের বাড়ির স্বপ্ন না বিলাসিতা। দীপুর কথাগুলো নিঃসন্দেহে বাস্তবতায় ঘেরা, তবুও রিয়ার মুখে ভেসে উঠল একরাশ নিঃসঙ্গতা। হঠাৎ করেই কেমন যেন মলিন হয়ে গেল তার মুখখানা। কান্না না এলো, তবু চোখের কোণে চিকচিক করলো। স্বপ্নের ভিতরটা যেন আচমকা দুলে উঠল মাটির ভিতর থেকে। সে চুপচাপ মুখ ফিরিয়ে নিল, জানালাটা খুলে দিয়ে এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে রইল। বাইরে অন্ধকার, কিন্তু তার চোখে তখনও আলো, কারণ সে জানে স্বপ্ন যারা দেখে তারা একদিন নিজস্ব আকাশ খোঁজে। পেছন ফিরে দেখে দীপু তলিয়ে গেছে গভীর নিদ্রায়। ধীর পেয়ে এগিয়ে গিয়ে দাঁড়াই রিয়া সেই অর্ধভাঙ্গা চুকেছের সামনে। সাবধানে কাপড়টা সরিয়ে নিচ থেকে বের করলো একটি ছোট পুটলি, যার ভিতরে লুকানো টিনের তালাবদ্ধ একটি বাক্স, উপরে কেবল একটি ছোট ছিদ্র। এটাই তার একান্ত সঞ্চয়, তার নিরলস পরিশ্রমের মাটি ঘেঁষা ফল। সবজি বিক্রির 1 টাকা পয়সাও সংসারে ব্যয় করেনি। হাঁপিয়ে ওঠা সংসারে খুঁটিনাটি চালিয়ে গেলেও এই বাক্সে হাত তোলেনি কখনো। সপ্তাহে 2 দিন করে সবজি বাছাই করে ব্যাগে ভরে নিয়ে যেত বাজারে, পাইকারির হাতে তুলে দিয়ে ফিরত নিঃশব্দে। কখনো কখনো পাইকারি নিজে এসেই নিয়ে যেত জিনিসপত্র। রিয়া ধীরে ধীরে পুটলিটা কোলে তুলে বসে পড়লো মাটিতে। বাক্সটা ছোট ছিদ্র দিয়ে প্রতিবার টাকা ঢোকানোর সময় মনে মনে একটা কথাই বলেছে, আজ না পারি, কাল ঠিক পারবো। একদিন আমাদেরও হবে নিজের একটা ঘর। কতদিন ধরেই তো এই সংগ্রাম।
সকালে বাজার তরকারি, সন্ধ্যায় ঘরের কাজ, রাতে স্বামীর অপেক্ষায় দরজার দিকে চেয়ে থাকা। তবুও অভিযোগের এক ফোঁটা শব্দ উচ্চারিত হয়নি তার ঠোঁটে। দীপু জানে না এই বাক্সে আটকে আছে রিয়ার প্রতিটা স্বপ্নের চাবিকাঠি। সে জানবেই বা কিভাবে। ভোরে বের হয় গ্যারেজে, ফিরতে ফিরতে রাত গড়িয়ে যায়। দরজায় টোকা দিতেই গরম ভাত আর ক্লান্ত শরীরে আশ্রয় তার জন্য প্রস্তুত থাকে। এই দিক সেই দিক তাকানোর সময় বা কখন। তবুও মাঝে মধ্যে রিয়াকে ঘরে না পেলে কাকিকে জিজ্ঞেস করত, কিন্তু কাকির ঠোঁটের ফাঁকে একটি শব্দ উচ্চারিত হতো, এ যে রিয়ার বারণ। বাজার বিক্রির ব্যাপারে দীপু যেন টু শব্দটিও না জানতে পারে। রিয়ার চোখ নামায় বাক্সটার দিকে, যেন নিজের বুকের ভিতর সঞ্চয় করা বিশ্বাসকেই দেখছে। এই টাকাগুলো কেবল টাকা নয়, এগুলো এক অদৃশ্য লড়াইয়ের নিঃশব্দ সাক্ষী। তারপর আস্তে করে মুখে এক চিতলে হাসি খেলে যায়। স্বপ্ন তো আমি দেখতেই পারি, সেই স্বপ্নের দাম দিতেও আমি রাজি। কেবল একদিন যেন সেই স্বপ্নই পূরণ হয়। রিয়া বাক্সটা সাবধানে আগের জায়গায় রেখে ধীরে ধীরে এসে দীপুর পাশে শুয়ে পড়ল। বুক ভরা ক্লান্তি, মাথা ভরা স্বপ্ন, দুটোতেই চাপা এক অভিমান মিশে রইল। এইদিকে মাসখানেক হলো মৃদুল পাড়ি দিয়েছে বিদেশে, সঙ্গে নিয়েছে পারমিতাকে। বৃদ্ধ মা বাবার মুখটার দিকেও একবার ফিরে দেখেনি। বিদেশ যাত্রার আগে বাজার সদাই করে গিয়েছিল বটে, তা সামান্য কয়দিনের সঞ্চয়। তারপর থেকে আর কোনো খোঁজখবর নেই। মৃদুল কবে ফিরবে, আদেও ফিরবে কিনা সেটাও আজ অজানা। প্রতিদিন দুপুর গড়ালে পাশের বাড়ির দুই একজন দয়া করে এসে খোঁজ নেয়, জিজ্ঞেস করে, চাচা কিছু লাগবে, চাচি খেয়েছেন তো। ভাগ্যের কি নির্মম পরিহাস, একটি নয় দুইটি নয়, 4টি সন্তান থেকেও এই গোদলির প্রান্তে এসে তারা যেন দাঁড়িয়ে আছে এক নির্জনতা আর উপেক্ষার ছায়ায়। জন্ম দিয়েছিল যাদের, তারাই যেন আজ জন্মদাতা বাবা মার অস্তিত্ব ভুলে বসেছে। প্রতিদিন মা জানালার গ্রিল ধরে তাকিয়ে থাকেন, হয়তো কেউ আসবে, কেউ একটুখানি দরজায় কড়া নাড়বে, হয়তো কেউ বলবে, মা কেমন আছো। কিন্তু না, দিন গড়িয়ে সন্ধ্যা যায়, সন্ধ্যা গড়িয়ে রাতের আধারে মিলিয়ে যায় সব আশা। রাত কেটে ভোর আসে, কিন্তু সেই পথ এখন শুধু শূন্যতার দিকে খুলে আছে। মেয়েরা নিজেদের সংসার এমনভাবে ডুবে আছে যেন পিছনে পড়ে থাকা মা বাবার কোনো ধ্বংসপ্রায় গাছ, যার দিকে ফিরে তাকানোর সময় নেই কারোর। তারা ভালো আছে কিনা, ওষুধ শেষ হয়ে গেছে কিনা, সেই সব জানার প্রয়োজনে যেন ফুরিয়ে গেছে। মৃদুলের যাওয়ার পর আর ফোনটা বেজে ওঠে না। মা বারবার চার্জ দিয়ে রেখে দেয়, কিন্তু স্ক্রিনে কেবল সময় বদলায়, কারণ নাম ভেসে ওঠে না। বাবার চোখে এখন আর জল নেই, তার কান্নাও যেন মিশে গেছে শুকিয়ে যাওয়া পাতার সোদা গন্ধে। শুধু মাঝে মধ্যে স্তব্ধ রাতে পাশ ফিরে বলেন, দীপু থাকলে হয়তো এমন হতো না। ও বুঝতো মা বাবা কতখানি অভিমানের ভার বইতে পারে। তারপর একটুখানি থেমে হঠাৎ বলে ওঠেন, আমরা বুঝি খুব বেশি ভুল করে ফেলেছি, তাই এমন শাস্তি আমাদের কপালে। দুনিয়াতেই বুঝি হিসাব মিলছে পাপ পুণ্যের। মা চুপ করে থাকেন, কিছু বলেন না। তার চোখেও একটানা তাকিয়ে থাকা পথটা কুয়াশায় ঢেকে যায়। তবুও তারা বসে থাকেন, যেন একদিন ঠিক কেউ ফিরে আসবে, একবার বলবে, মা বাবা আমি এসেছি। রিয়াদের বাড়িতে চুলোচুলি যেন নিত্যদিনের বিষয়। এক যা আরেক জায়ের দিকে কেবলই কাদা ছুঁড়ে চলে। অভিযোগ, অপমান, বিচ্ছেদ ভরা কথার ঝড়। বড় ভাবি কণ্ঠে বিষ মিশিয়ে বলেন, তোর স্বামী জেলে পুষে মরছে, তাও তোর মুখে একটু দুঃখের রেখা দেখি না। এতটাই পাষাণ হলি তুই, সবই তোর পাপের ফল ছোট। ঠিক এই জন্যই তোর আল্লাহ বিচার করছে দুনিয়াতেই। বড় ভাবির কথায় মেজ ভাবির চোখে আগুন জ্বলে উঠল। হাতের আঁচল কোমরে গুজে দাঁতে দাঁত চেপে বললেন, কি বললেন? পাপের ফল? আপনি তো ভাবি, কিন্তু মনে আপনার ময়লা ঢের। আমার স্বামী ভুল করেছে ঠিকই, কিন্তু আপনার স্বামী কি সাধু? এভাবেই দুই ভাবিদের মধ্যে ঝগড়া প্রতিনিয়ত লেগেই থাকে। এইদিকে তাসনিমের মৃত্যুর পর বাড়িতে ঠাঁই পেলেও এক মুহূর্তের জন্য শান্তি মেলেনি রুষার। শাশুড়ির কথার খোঁচা যেন বিষধর তীরের মতো প্রতিনিয়ত বিদ করে চলেছে তাকে। শাশুড়ি বললেন, গত বছর থেকে যে বলছি একটা বাচ্চা হইল না কেন? বাচ্চা কি হইতেছে না, নাকি আর হইবই না? মুখে করো না, কিন্তু কণ্ঠে অবজ্ঞার সুর। রুষা নিঃশব্দ চেপে বলল, আল্লাহ না দিলে আমি কি করব মা? জোর করে তো কিছুই করা যায় না। শাশুড়ি ঠোঁট বেঁকিয়ে বললেন, আল্লাহর কথা মনে ছিল না যেদিন আমার নাতিরে পানিতে ফেলে মারলি? রুষা বলল, আমি ইচ্ছা করে মারিনি মা। কেউ কি পারে নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মারতে? আমার বুকের রক্ত দিয়ে গড়া ছিল সে। শাশুড়ি রুষ্ট হয়ে মুখ ঘুরিয়ে চলে গেলেন। তবে চলে গেলেও শান্তি নেই। দিনে 3 বেলা নিয়ম করে ছেলের কানে কানে ঝরে পড়ে 20 বাক্য। তোর বইয়ের মুখে মায়া নেই? কোলে সন্তান আসবে কেমন করে? মানুষ যা করে তার ফল পায়, ওর কোলে কিছুই আসবে না। ওই মেয়ে অপয়া। রুষা শুনেও না শোনার ভান করে, কিন্তু রাতের অন্ধকারে বিছানায় চুপচাপ শুয়ে থাকতে থাকতে চোখের কোণে গড়িয়ে পড়ে 2 ফোঁটা জল। সে জানে তার দুঃখের হিসাব কোনো হিসাবের খাতায় লেখা নেই। কখনো স্বামীকে কিছু বলতে চাই তোমার মা আমাকে ঘৃণা করে, আমি তার পায়ে ধুলোর মতোই নয়। কিন্তু স্বামীর মুখের দিকে তাকিয়ে চুপ করে যায়। সে শুধু ভাবে, তাসনিমকে হারানোর দায় যদি একা আমার হয়, তবে বাকি জীবন হয়তো এভাবেই কাটবে বিনা অপরাধে শাস্তি পেয়ে। রিয়ার কপালে চিন্তার গভীর ভাঁজ। স্বপ্ন ছিল একদিন নিজে একটা ছোট্ট বাড়ি বানাবে। যেই বাড়ির প্রতিটা ইট, প্রতিটা দেয়াল হবে তার হাতে করা। একটা উঠান হবে যেখানে দুপুরে বসে চায়ের কাপ হাতে নিয়ে স্বপ্ন দেখবে, এই তো আমার ঠিকানা, আমার আশ্রয়। কিন্তু দীপুর কথাগুলো যেন সেই স্বপ্নের মুহূর্তেই গুড়িয়ে দিল।
তার ভিতরটা হু করে উঠল। এমন তো কথা ছিল না। বাড়ির আঙ্গিনা জুড়ে লতাগুলোর মতো স্বপ্ন বুনেছিল সে, যেখানে কারো চোখ রাঙানিতে, কারো গলা চড়িয়ে বলা কথায় আর কারো সিদ্ধান্তে তার সংসার ভেঙে যাবে না। সে চেয়েছিল এমন এক আশ্রয় যেখানে মেয়ের বুকের মধ্যে জড়িয়ে রাখতে পারবে, যেখানে রাতভর বৃষ্টি নামলেও তাদের মাথার ছাউনি ভিজবে না, যেখানে তাদের ছোট্ট ছোট্ট সুখ কারো অনুমতির অপেক্ষায় থাকবে না। কিন্তু সেই মুহূর্তই দীপুর ক্লান্ত মুখখানা চোখের সামনে ভেসে উঠল। চোখের নিচে কালি, মুখে অবসাদ। এই মানুষটাই তো তার জন্য, এই সংসারের জন্য দিনের পর দিন শরীরটাকে ঘষে পাথরে পরিণত করেছে। 18 বছর বয়স থেকে আজ 40 ছুঁই ছুঁই, তবুও কোনোদিন ক্লান্তির নাম নেয়নি মুখে। রিয়ার চোখ ভিজে এলো। আমি যদি আমার স্বপ্নের জন্য আপনাকে আর একটু কষ্ট দিই, সেটা কি খুব স্বার্থপরতা হবে? আমি যদি একটুখানি আশা রাখি যে একদিন এই সঞ্চয়ে একটা মাথা গোজার ঠাঁই হবে, সেটা কি অন্যায় হবে? নিজেকেই প্রশ্ন করলো সে, আর উত্তর পেল না। শুধু বুকের ভেতর থেকে একটা না হু শব্দ বের হতে লাগলো। হয়তো সে জানে এই দুঃখগুলো লেখা হয় হাওয়ায়, আর স্বপ্নগুলো টিনের বাক্সে তাড়া পড়ে, নিঃশব্দে জমে যায় দিনের পর দিন। একটা সময় মানুষ স্বপ্ন দেখে, আর একটা সময় এসে সেই স্বপ্নগুলোই মাটিতে গুড়িয়ে বাঁচতে শেখে। নিজেকে এইভাবেই সান্ত্বনা দিল রিয়া। তবুও বুকের গভীরে কোথাও যেন একটু ক্ষীণ কণ্ঠস্বর বলে উঠল, আবার যদি কখনো সুযোগ আসে, যদি একদিন সামান্যটুকু জমা হয়, তবে এক কোণের একটা টিনের ছাউনি হলেও হবে নিজেদের। এই আশাতেই রিয়া আবার চোখ বন্ধ করে। ভাঙা ছাদের ফাঁক দিয়ে রাতের আকাশে তারাগোনা চলতেই থাকে। স্বপ্নগুলো হয়তো এখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু একেবারে মরে যায়নি। মান অভিমান ভুলে অবশেষে রিয়ার নম্বরে হাত রেখেছিল তার মা। প্রথমবার, দ্বিতীয়বার, তবেও কেউ ধরেনি। তৃতীয়বারে যখন রিংটা থেমে গেল, উপর প্রান্ত থেকে ভেসে এলো এক শান্ত কণ্ঠস্বর, আসসালামু আলাইকুম মা। মা বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? রিয়া বলল, ভালো আছি। তোমরা কেমন আছো? মায়ের কণ্ঠটা কেঁপে উঠল, যেন বহুদিন জমে থাকা কান্না গলায় আটকে আছে। ভালো নেই রে মা, জানি না কোন পাপের ফল ভোগ করছি। তুইও চলে গেলি, একবারও ফোন করিস না। তোর মেজো ভাইকে পুলিশে তুলে নিয়ে গেছে, চোরাই ফোনের মামলা। 2 বছর কেটে গেল, এখনো কোনো হদিশ নেই। আর বাড়ির ভিতরটা, ভেবেছিলাম সংসার একটা শান্তির জায়গা হবে, সে আশা কবেই ভেঙে চুরমার। তোর 2 ভাবি একে অপরের চুল ছিঁড়ছে প্রতিদিন। ঘরের শান্তি এখন ঠোঁটের হাসিতেও নেই। তোর বড় ভাই তো বলে দিয়েছে সে আর কাউকে খাওয়াতে পারবে না। এই বৃদ্ধ বয়সে তোর রহমান চাচার কাছে বিক্রি করার জমির টাকা দিয়ে কোনো রকমের দিন পার করছি। রিয়া কিছু বলে না, শুধু নিঃশব্দ দীর্ঘশ্বাস ফেলল। প্রান্তের নীরবতা ভেদ করে মা আবার বললেন, কিরে রিয়া, চুপ করে রইলি যে? রিয়া বলল, সময় বদলায় মা, আর সময়ের সাথে সাথে বদলায় মানুষও। একদিন যে সময়কে তুচ্ছ ভেবেছিলে, আর সেই সময়ই তোমাদের আয়নায় দাঁড় করিয়েছে। সেই দিন যদি সামান্য সহানুভূতিও দেখাতে, দীপুর হাতে 1 গ্লাস পানিও যদি দিতে, তাহলে হয়তো আজ তোমাদের এমন দিন দেখতে হতো না। খারাপ সময় যখন আসে মা, তখন মানুষকে আর মুখোশে লুকিয়ে রাখা যায় না, সব সত্য বের হয়ে আসে। মা নিঃশব্দে ফোনটা কানে চেপে রাখলেন, কিছু বললেন না আর। শুধু চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু নামলো, থেমে থাকা সময়ের মতো। রিয়া বলল, আচ্ছা মা, ফোন রাখি, স্নেহাকে গোসল করিয়ে খাওয়াতে হবে। রিয়া ফোন রাখতেই মা যেন চুপচাপ দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকলেন কিছুক্ষণ। হঠাৎই বাইরের উঠানের দিকে তাকিয়ে দেখতে পেলেন কোনো ফোন কল, কোনো আগাম বার্তা ছাড়াই বাড়ির গেট পেরিয়ে ভিতরে ঢুকছে একটি পরিচিত অবয়, তার মেজো ছেলে। হিনগাই দেহ, চোখে গভীর ক্লান্তি। ছেলেকে দেখে কাঁপা গেয়ে ছুটে গেলেন মা। বুকের ভেতর গুমুট কান্না নিয়ে জড়িয়ে ধরলেন তাকে। আমার বাবা, তুই ফিরে এসেছিস? ছেলে বলল, মা আমি ভালো নেই, কারাগারে কষ্ট হয়েছে অনেক, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তোমাদের কথা ভেবে। মা যেন হাউমাউ করে কেঁদে উঠলেন। অনেক বছর জমে থাকা যন্ত্রণাগুলো, অবহেলাগুলো একসাথে গলে গিয়ে সেই কান্নায় পরিণত হলো। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই হড়হড় করে বমি করে দিল রিয়ার মেজো ভাই। সারা শরীর কাঁপছে থরথর করে, চোখে মুখে ক্লান্তির ছাপ, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। এতদিন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, ঘুম তো দূরের কথা। এরই মাঝে একবার পালাতে গিয়ে ধরা পড়েছিল। তখন যে কি নিষ্ঠুর মার খেয়েছে তা কেবল ও শরীরের দাগগুলোই সাক্ষী। নিচ থেকে 2 জন পুলিশ ছুড়ে দিয়েছিল গাড়ির ছাদে, সেখান থেকে গড়িয়ে পড়ে গিয়েছিল রাস্তায়, মাটির সঙ্গে মিশে গিয়েছিল নিঃশেষ হয়ে। এখনো সেই ব্যথাগুলো শরীরে গেঁথে আছে, দাঁড়িয়ে থাকা শক্তিটুকু যেন ফুরিয়ে গেছে। হঠাৎ একগাল হাওয়া বইল, তারপরই চোখে অন্ধকার। মা ছেলের কাঁধে হাত রেখে বললেন, এসো বাবা, ঘরে এসো, তোমাকে আর কোথাও যেতে দেব না, অনেক হয়েছে। মেজোভাবে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠলেন, তুমি জানো না আমার কতটা ভেঙে পড়েছিলাম। আমি বিশ্বাসই করতে পারিনি তুমি এমন ভাবে হঠাৎ হারিয়ে যাবে। এক একটা রাত যেন কয়েকটা বছর। কি খেয়েছো, কোথায় ছিলে, তোমার এই হাল কেন? মা থামিয়ে দিয়ে কাপা গলায় বললেন, আহ বৌমা, এখন এইসব জিজ্ঞেস করো না। ছেলে আমার আদমরা হয়ে ফিরেছে, শরীরে দানা পানি নেই, বুকের পাঁজর গোনা যাচ্ছে। মা বালিশ এনে ছেলের পিঠে ঠেকিয়ে দিলেন, তুই আয়, মাথা রাখ আমার কোলে। যা চলে গেছে তা চলে গেছে, এখন শুধু তোকে আগলে রাখবো বাবা। সেই দিন যেন অনেক বছরের ঘুম এনে দিল মায়ের কোলে।
বুকের গভীরে জমে থাকা সব অশ্রু সেই রাতে বৃষ্টির মতো ধরল। কিন্তু মা শুধু ছেলের কপালে হাত বুলিয়ে যেতে থাকলেন নীরবে, শান্তভাবে, যেন পৃথিবীর সব দুঃখকে শুয়ে ছেলেকে আবার বাঁচিয়ে তোলার এক প্রচেষ্টা। ক্লান্ত শরীর নিয়ে মায়ের কোলেই ঘুমিয়ে গেল ছেলেটা। মেজভাবি চুপ করে দাঁড়িয়ে রইলেন, শুধু চোখের জল মুছতে মুছতে ছায়ার মতো অনুসরণ করলেন দুইজনকে। ঘর জুড়ে যেন থমথমে পরিবেশ, অথচ সে নীরবতা, বুকের ভেতর কান্নার শব্দ ছড়িয়ে আছে, অভিযোগহীন, নিঃশব্দ কিন্তু বুক ফাটানো। রাতের নিস্তব্ধতা ভেঙে রিয়া মুখ ঘুরিয়ে দীপুকে বলল, একটা অনুরোধ করি, রাগ করবেন না। দীপু চোখ মিলে তাকিয়ে হাসলো আর বলল, আবার কি শুরু করলে? রিয়া বলল, দুটো গরু কিনে দিন না আমায়, আমি গরু পালতে চাই, খুব ইচ্ছা হয়। দীপু মুখ শক্ত করল, কিন্তু তাতে রিয়ার আগ্রহ একটু ভাটা পড়ল না। দীপু বলল, রিয়া, এইসব ছেলে মানুষই বাদ দাও, তুমি জানোই তো গ্যারেজের কাজের পর আমার সময় কোথায়। দিন শুরু হয় ভোরে, ফিরি কখন? রাত 10টা 11টায়। তারপর তো শরীরটাও ক্লান্ত হয়ে পড়ে। রিয়া উঠে বসে হাত রাখলো দীপুর বুকের ওপর। রিয়া বলল, আপনাকে কিছু করতে হবে না, শুধু সকালে ঘাস পাতা একটু কেটে দিয়ে যাবেন, বাকিটা আমি দেখব। আমাদের ছোট্ট এই উঠোনে ওরা দাঁড়িয়ে থাকবে, যেন দেখলেই মনটা ভরে যাবে। দীপু চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললো। সে জানে রিয়া যখন জেদ ধরে তখন তাকে না বলাটা খুব কঠিন। দীপু বলল, তাহলে ঠিক আছে, কাল গ্যারেজে যাওয়ার সময় আব্দুল ভাইয়ের খোঁজ নিব, যদি কোনো ভালো জাতের গরু মেলে। রিয়ার মুখ ভর্তি হাসি ফুটে উঠল। সে দীপুর বুকের উপর মাথা রেখে ধীরে বলল, আপনি জানেন গরু পালার শখ না আমার ছোটবেলা থেকেই। দীপু চুপচাপ ঘরের সিলিং এর দিকে তাকিয়ে রইল। একসময় বলল, তুমি শুধু স্বপ্ন দেখো, আমি পাশে থাকবো যতদিন শরীরে শক্তি আছে। ঘরের কোণ থেকে আদো আলো এসে পড়ছিল তাদের মুখে। দুজনের মাঝে অদৃশ্য এক আশার আলো তখন ধীরে ধীরে জ্বলে উঠছিল। সকাল প্রায় 7টা বাজে। গ্যারেজের সামনে লোহার শেডটা আধভাঙা রোদে ঝলমল করছিল। দীপু আজ একটু তাড়াতাড়ি বের হয়েছে, চোখে মুখে ক্লান্তি থাকলেও মনে আজ অন্যরকম জেদ। গ্যারেজ মালিক তখন টুলে বসে চা খাচ্ছিলেন। দীপুকে এভাবে মুখ গম্ভীর করে এগিয়ে আসতে দেখে একটু চমকেই উঠলেন। গ্যারেজ মালিক বলল, এই দীপু, কিরে সকাল সকাল কেমন যেন গম্ভীর লাগছে তোকে? দীপু মাথা নিচু করে বলল, কাকা, আসলে একটা কথা ছিল, আবার আপনার কাছে কিছু চাইতে আমার নিজেরই খুব খারাপ লাগে। সবসময় এটা ওটা চাওয়া লেগেই থাকে, কিন্তু অভাবের সংসার, রিয়ার বাইনা, কি করব বলুন? গ্যারেজ মালিক কৌতূহল নিয়ে বললেন, কি বলবি সোজা করে বল। দীপু গলা নামিয়ে বলল, আপনার পিছনের যে পুরনো ভিটাটা আছে, ওখানে যদি একটা ছোট্ট গোয়ালঘর বানাতে দিতেন, রিয়ার খুব ইচ্ছা দুটো গরু কিনবে। কাকা ভুরু কুচকে তাকালেন, মুখে ভেসে উঠল দ্বিধা। এই জায়গায় গরু রাখবি? দীপু, জায়গাটা আমাদের দরকার পড়ে অনেক সময়, আর দুর্গন্ধ হলে তো সমস্যা হবেই। দীপু তড়িঘড়ি করে আশ্বাস দিল, না কাকা, আমি খেয়াল রাখবো, প্রতিদিন পরিষ্কার করব, কারো কষ্ট হোক এমন কিছু করব না। আপনি শুধু জায়গাটা দেন, বাকি সব আমি দেখব। গ্যারেজ মালিক কিছুক্ষণ চুপ করে রইলেন। দীপুর গলার ভেজা সুর আর চোখের আকুলতা দেখে শেষমেশ একটু নরম হয়ে বললেন, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তবে দেখ পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে ঠিক থাকে, দুর্গন্ধ হলে কিন্তু একদিনও রাখবো না, এই বলে দিলাম। দীপু হাত ছেড়ে একটা প্রশান্তির হাসি দিল। আপনার কথা মাথায় রেখেই চলবো কাকা। রিয়ার মুখে একটু হাসি দেখতে চাই, তার স্বপ্নের ঘর, একটা ছোট্ট ঘর। এই আবদার আমি ফেলে দিই কি করে? সকালটা যেন হালকা রোদে মোড়া নতুন আশার আলো নিয়ে হাজির হলো। দীপুর মনে তখন একটাই চিন্তা, এই ছোট্ট স্বপ্ন হয়তো খুব দামি নয়, কিন্তু ভালোবাসা দিয়ে গড়া। আর সেই স্বপ্ন বাস্তব করতে হলে আজ থেকে শুরু করতে হবে। দীপু বাড়িতে ফিরে রিয়াকে খবরটা দিয়ে আবার গ্যারেজে চলে গেল। খবরটা শোনার পর রিয়ার চোখ যেন এক আলো জ্বলে উঠল। মেয়েটা যে বাইরের কঠোর বাস্তবতাকে জয় করতে শিখেছে, এখন সে নিজের স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে চায়। মেয়ে হয়েও পুরুষের মতো কাঁধে তুলে নিয়েছে ঘর গড়ার বোঝা। হয়তো দীপু সবটা দেখে না, তবু সে জানে এই স্বপ্নটা শুধু তার একার না, তাদের দুজনের। রিয়ার টিনের বাক্সটা টেনে বার করলাম, সাবধানে কাপড় মোড়ানো কিছু টাকা বের করলাম, 1010 মতো হবে। স্নেহা তখন কাকির সাথে খেলায় ব্যস্ত। এই দিক দিয়ে ভালোই হয়েছে, অন্তত কিছু সময় রিয়ার জন্য নিজের কাজটা গুছিয়ে নেওয়ার সুযোগ মিলেছে। একটি ভ্যানে করে রিয়া বাজারে গেল, সেখান থেকে কয়েকটি বাঁশ আর কিছু টিন কিনে বাড়ি ফিরে আসে। বাঁশগুলো ভ্যানলা সাইডে নামিয়ে দিয়ে গেল, কিন্তু টিনগুলো এক এক করে নিজ হাতে নামিয়ে বারান্দায় গুছিয়ে রাখলো রিয়া। তার চোখ মুখে ক্লান্তি ছিল, কিন্তু তাতে আনন্দের এক পরত লুকিয়েছিল। রাতে দীপু বাড়ি ফিরতেই তার চোখ আটকে গেল বারান্দায় রাখা জিনিসগুলোর দিকে। পুরুকুসকে রিয়াকে জিজ্ঞেস করলো, এতগুলো বাঁশটিন এগুলো কোথা থেকে এলো? রিয়া মৃদু হেসে বলল, আমি এনেছি। দীপু বলল, তুমি এনেছো কেন? রিয়া বলল, গরুর জন্য যে গোয়ালঘর বানাবেন তার জন্য এগুলো লাগবে না। দীপু অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত টাকা কোথায় পেলে রিয়া? রিয়া বলল, ধরে নিন গুপ্তধন। দীপু বলল, মজা করো না রিয়া, আমি যা জিজ্ঞেস করছি সেটা বলো তো। রিয়া বলল, আমি জমিয়েছি। দীপু বলল, কি বলো? আমি তো কোটি টাকা রোজগার করি না যে তুমি সমিতিও চালাও আবার আলাদা করে জমাও।
রিয়া বলল, আপনার আয়ে সংসার চলতো, আর আমি জানতাম আমার ঘামের টাকা। জানেন, বাড়ির আঙ্গিনার পেছনে জমিটুকু যে ফসল ফলিয়েছি, সেই সবজি আমি নিজে হাতে তুলেছি। আশপাশ লোকজন কিছু নিয়ে যেত, বাকিটা পাইকার এসে নিয়ে যেত। দীপু নীরব হয়ে তাকিয়ে রইল সেই মেয়েটার দিকে, যে মেয়ে হয়ে পুরুষের সমান কাঁধে নিয়েছে সংসারের বোঝা, স্বপ্নের ভার। হয়তো সে কখনো দেখে উঠতে পারিনি রিয়ার ঘামে ভেজা চোখ, ফসলের মাটিতে লুটিয়ে পড়া ক্লান্ত দুপুর। তবু এখন বুঝতে পারছে এই মেয়ে শুধু গরু চায় না, চাই নিজের ঘরে নিজস্ব ছাদ, চাই স্বাধীনতার শান্ত নিঃশ্বাস। রিয়া চুপচাপ পাশে গিয়ে দাঁড়াই, দীপুর হাতটা আলতো করে ধরে বলে, এই কষ্ট আমি শেষটাই নিয়েছি, কারণ আমি জানি আমাদের একটা নিজের ঘর হবে। সেই দিন ঘুমিয়ে পড়বো মাথার উপর নিজের ছাদ নিয়ে, সেই দিন বুঝবো হ্যাঁ আমি সফল। দীপু আর কোনো কথা খুঁজে পাই না, শুধু গভীর এক শ্রদ্ধার দৃষ্টি দিয়ে রিয়ার দিকে তাকিয়ে থাকে। এই নারী তার রিয়া, কেবল তার স্ত্রী নয়, তার স্বপ্নের সবচেয়ে সাহসী সহযাত্রা। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।